করোনা টেস্টে কেবল ভোগান্তি, মৃত্যুর পরও হয় না স্বাস্থ্য পরীক্ষা। ল্যাবে ল্যাবে নমুনার স্তূপ, অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশে করোনা আক্রান্তের নয়া রেকর্ড, একদিনে শনাক্ত 549, উপসর্গ নিয়ে সাংবাদিক খোকনের মৃত্যু। 3 দেশে 400-র বেশি বাংলাদেশের প্রাণহানি। করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত 31 লাখের বেশি, মৃত্যু বেড়ে 2,14,000। যুক্তরাষ্ট্র, চীন সহ দেশে দেশে গুরুত্ব পাচ্ছে র্যাপিড টেস্ট। রাজধানীর সড়কে বাড়ছে যানবাহন, ব্যাহত সরকারি নির্দেশনা। গাজীপুর সিটিতে মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেওয়ার ঘোষণা মেয়রের। ঢাকার শ্রমিকদের পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত, কাজে যোগ না দিলে বেতন 60 ভাগ, তড়িঘড়ি সিদ্ধান্ত না, সতর্ক বার্তা আইএলও। করোনা কেড়ে নিচ্ছে মানবিকতা, ভিন্ন দৃষ্টান্ত দেখালেন সেই কাউন্সিলর খোরশেদ। হিন্দু ব্যবসায়ীকে সৎকারে করলেন মুখাগ্নিও। এবং করোনায় স্থগিত ফুটবল মৌসুম শেষ করার পরিকল্পনা, ঝুঁকি এড়াতে বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব ফিফার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের টেস্ট করতে গিয়ে ভোগান্তির যেন শেষ নেই। নমুনা দেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার শেষে মৃত্যুর ঘটনাও ঘটছে। তবুও আসেন না আইইডিসিআর এর নমুনা সংগ্রহকারীরা। সারা দেশের বিভিন্ন ল্যাবে রোগীদের নমুনার স্তূপ জমা হচ্ছে, ফলে বাড়ছে রোগীদের প্রতীক্ষাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা নিয়ে এত অল্প সংখ্যক পরীক্ষা করলে বাড়বে আক্রান্তের সংখ্যা। আর নিজেদের জনবল সহ নানা সংকটের কথা বলছে আইইডিসিআর। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক করোনার নানা উপসর্গে ভুগছিলেন। নমুনা প্রদানের জন্য দীর্ঘ অপেক্ষা শেষে তার মৃত্যু হয়। তবুও তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহের জন্য আসেনি কেউ। আমাদের একটু মনে কষ্ট ছিল। আমরা সচিব মহোদয়কে আমরা অবহিত করেছি, ভবিষ্যতে এরকম হবে না, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এমন বাস্তবতায় সবচেয়ে বেশি হতাশ করছে এ পর্যন্ত পিসিআর টেস্টের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রতিদিনই সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। পেশেন্ট আক্রান্ত হচ্ছে, নমুনা আমরা সংগ্রহ করছি, আমরা পর্যায়ক্রমে কিন্তু আরো কয়েকটা বাড়াচ্ছি, যাতে সবাই মোটামুটি টেস্টের আওতা আসতে পারে। ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে অবস্থা আরো করুন। এ পর্যন্ত শুধু চট্টগ্রামের একটি ল্যাবেই অবশিষ্ট আছে 1200-র বেশি নমুনা। এছাড়াও সিলেটে অবশিষ্ট 1040টি, রাজশাহীতে অবশিষ্ট আছে 824টি, বরিশাল বিভাগে 746টি, ময়মনসিংহ বিভাগে 700টি ও রংপুরে অবশিষ্ট আছে 211টি নমুনা। ঢাকার বাইরে ল্যাব সংশ্লিষ্টদের অভিযোগ, শুধুমাত্র কোভিড-19 পজিটিভ হলেই পরীক্ষার ফলাফল জানাতে পারেন তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের 52 দিন পরেও মাত্র 50,000-এর কিছু বেশি পরীক্ষা হতাশাজনক, যা বাড়াতে পারে আক্রান্তের সংখ্যা। যত বেশি টেস্ট করা যাবে তত বেশি রোগী শনাক্ত করা যাবে। তাই বেশি টেস্ট, বেশি রোগী শনাক্ত এবং করোনার বিরুদ্ধে যুদ্ধে সাফল্য বেশি। নমুনা পরীক্ষা নিয়ে এত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক বলেন, জনবল সংকটের কারণে আশানুরূপ পরীক্ষা করানো যাচ্ছে না, ফলে জমছে নমুনার সংখ্যাও। ল্যাবরেটরি ক্যাপাসিটি পরিপূর্ণ কাজে লাগানো যাচ্ছে না, স্যাম্পল সংগ্রহ করার অভাব। আবার স্যাম্পল সংগ্রহ যাওয়া হচ্ছে, তাও কিন্তু আমরা দ্রুত ফলাফল দিয়ে আমরা যারা যাদের কাছ থেকে আনা হয়েছে ফলাফল দিতে পারছি না। কাজে এগুলো আমাদেরকে খুব জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান করা উচিত। প্রতিদিন অন্তত 10,000 নমুনা পরীক্ষা করতে চায় আইইডিসিআর, সক্ষমতা থাকার পরেও যা নানা সংকটে আটকে আছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। চিঠিতে ট্রাম্প বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, তার মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়। চিঠিতে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করা হয়। এছাড়াও রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের দেওয়া $68 কোটি কথা উল্লেখ ছিল চিঠিতে। পরে প্রধানমন্ত্রীর ফিরতি চিঠির একটি নমুনাও পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর। ফিরতি চিঠিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতে সহায়তা চাওয়া হয়েছে। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি।
দেশে একদিনে করোনা রোগী শনাক্তের নয়া রেকর্ড তৈরি হয়েছে। 24 ঘন্টায় 549 জনের শনাক্ত করা হয়েছে। এটি 24 ঘন্টায় এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 6,462 জন। এছাড়া নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 155 জনে। একদিনে আরও 8 জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট 139 জন সুস্থ হয়ে উঠেছেন। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। নমুনা সংগ্রহ করেছি 4,309টি। এই নমুনা সংগৃহীতর মধ্যে আমরা শনাক্ত রোগী যা পেয়েছি সেটা হলো 549 জনের মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-19 ভাইরাস, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6,462 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। 3 জনের বয়স প্রত্যেকেরই 60 ঊর্ধ্ব এবং এই 3 জনই ঢাকার ভিতরের। তাহলে আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 155 জন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য হুমায়ুন কবির খোকন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 10টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। শ্বাসকষ্ট নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খোকনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন সহ সাংবাদিক নেতারা। করোনার প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও পর্যদুস্ত। এখন পর্যন্ত প্রবাসে থাকা 400-র বেশি বাংলাদেশি মারা গেছেন করোনায়। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন 206 জন। 24 ঘন্টায় আরও 5 প্রবাসী বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে। প্রাণহানির বেশিরভাগই ঘটেছে নিউ ইয়র্কে। দ্বিতীয় সবচেয়ে বেশি প্রবাসী প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে। সেখানে মারা গেছেন 1.5 শতাধিক প্রবাসী বাংলাদেশি। এছাড়া সৌদি আরবে মারা গেছেন 52 জন প্রবাসী বাংলাদেশি। কুয়েতে মারা গেছেন 5 জন, কাতারে 3 জন। এছাড়া সুইডেন, লিবিয়া ও গাম্বিয়াতেও 1 জন করে বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা মহামারীতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 31 লাখ ছাড়ালো, আর মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,15,000, যার 1/3 যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে 58,000 মানুষের। তবে করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থা উন্নতির দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চলতি সপ্তাহে ইউরোপে মৃতের সংখ্যা কিছুটা কমে এসেছে। ফলে ইতালি, ফ্রান্স ও স্পেনের মতো যুক্তরাজ্যেও কমেছে মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় দেশটিতে 413 জনের মৃত্যু হয়েছে। এদিকে এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের অবস্থা সংকটাপন্ন। তবে কোভিড-19কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9,44,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে করোনা মহামারীতে 2 শতাধিক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এখন কেমন, কতটা উদ্বেগে রয়েছে বাংলাদেশিরা? যুক্তরাষ্ট্র থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর নিউজ 24-কে জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান। পুরো আমেরিকা জুড়ে 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছে। মারা গেছে 56,000-এরও বেশি এবং প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। এখন গড়ে প্রতিদিন 1,000 মানুষ পুরো আমেরিকা জুড়ে মারা যাচ্ছে। যদিও গত 4-5 দিন আগেও এই সংখ্যা প্রায় দ্বিগুণ ছিল, 2,000 করে গড়ে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছিল। সেই দিক থেকে বলা হচ্ছে যে সংক্রমণটি নিয়ন্ত্রণে এসেছে, কারণ মৃত্যুর সংখ্যা এবং সংক্রমণের সংখ্যা দুটোই এখন নিম্নমুখী। এখন পুরো আমেরিকা জুড়ে 50টি স্টেটের মধ্যে 20টি স্টেট আগামী সপ্তাহে আসলে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও তা সীমিত পরিসরে, কিন্তু সীমিত পরিসরে হলেও 20টি স্টেটে জনজীবন সচল করার উদ্যোগ নেওয়া চলছে। এরই মধ্যে কয়েকটি স্টেটে জনজীবন সচল করাও হয়েছে। কিন্তু কিভাবে ভাইরাসটিকে নিয়ন্ত্রণে রেখে জনজীবন সচল করা যায়, জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য রাখা যায়, সেটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আর এর প্রধান
নিয়ামক হিসেবে ধরা হচ্ছে টেস্টিং। গণহারে মানুষকে টেস্টিং এর ব্যবস্থা করা, যাতে করে যারা ভাইরাসে আক্রান্ত তাদেরকে বিচ্ছিন্ন রাখা এবং যারা আক্রান্ত নয় তারা যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে। এই প্রক্রিয়ার মধ্য থেকে জীবনযাপন সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে বাংলাদেশি কমিউনিটিতে আপনি জানেন যে প্রতিদিনই কারো না কারো মৃত্যুর খবর আসছে, তবে যারা এরই মধ্যে মারা গেছেন তাদের অধিকাংশই 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব মানুষ, এবং তাদের অনেকেরই শারীরিক অসুস্থতা আগে থেকেই ছিল। এবং যেমনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে এখানকার যেই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল রয়েছে তারা সবাই বলছে যে ভাইরাসটি যেই লক্ষণগুলো আগে থেকে দেখা যাচ্ছিল, ভাইরাসটি তার গতি প্রকৃতি এবং লক্ষণ আগের তুলনায় কিছু বদলাচ্ছে, ফলে প্রতিদিনই নতুন নতুন লক্ষণ নিয়ে সংক্রমিত হচ্ছে, যে কারণে আসলে একে মোকাবেলা করা অনেকখানি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে যেভাবে করে লকডাউন থাকার কারণে জনজীবন বলতে পারেন ঘরে অবরুদ্ধ থাকার কারণে ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। তবে যদি আবার সচল করার উদ্যোগ নেওয়া হয় তা খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এমন হুঁশিয়ারি কিন্তু এখানকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল দিচ্ছে। তারা বলছে যে খুব দ্রুত সচল করা হলে সেটি আসলে ভয়াবহ হবে। ধীরে ধীরে পরিকল্পিত উপায়ে সচল করার কথা বলছে, কারণ ভাইরাসটি আবার দ্বিতীয় দফায় ফিরে আসার আশঙ্কা রয়েছে। সৌদি আরবে মোট 152 জনের মৃত্যুর মধ্যে 52 জনই বাংলাদেশি। বাংলাদেশিদের সংক্রমণের হার কতটা এবং প্রাণহানি কেন এত বেশি তা আমাদের জানিয়েছেন সহকর্মী আলামিন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 1266 জন, প্রাণহানি হয়েছে 8 জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 253 জন। তো এই নিয়ে সৌদি আরবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,077 জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,784 জন এবং প্রাণহানি ঘটেছে 152 জনের। 26 এপ্রিল জনসাধারণের জন্য সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ প্রত্যাহারের পর আগামীকাল মানে 29 এপ্রিল থেকে কিন্তু সৌদি আরবের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বাণিজ্যিক মলগুলো কিন্তু খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এগুলো খুলে দেওয়ার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে মলগুলোর আভ্যন্তরীণ যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখতে হবে, প্লে জোনগুলো বন্ধ রাখতে হবে। তাছাড়া 15 বছর কম বয়সী শিশুদেরকে এই মলের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে হবে। তাছাড়া প্রবেশ পথে তাপমাত্রা নির্ধারণের জন্য থার্মাল স্ক্যানার মেশিন বসাতে হবে এবং যাদের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাদেরকে যাতে প্রবেশ করতে না পারে। এছাড়াও যে মলগুলোর চেয়ার টেবিলকে জীবাণুনাশক স্প্রে করতে হবে। এছাড়া দর্শনার্থীদেরকে যাতে দর্শনার্থীরা মাস্ক এবং হ্যান্ড গ্লোভস পরে নিশ্চিত করতে হবে। পাশাপাশি সেখানে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা কর্মী দিতে হবে। এবং কোভিড-19 মোকাবেলার ক্ষেত্রে লকডাউন, সামাজিক দূরত্ব ও পরিচ্ছন্ন থাকার উপরও জোর দেওয়া হয়েছে বেশি। আর সঙ্গে রয়েছে বেশি পরিমাণে পরীক্ষার তাগিদ, কারণ যত বেশি পরিমাণে মানুষকে পরীক্ষার আওতায় আনা যাবে তত বেশি সংক্রমণ ঠেকানো সম্ভব হবে। এক্ষেত্রে অনেক দেশেই র্যাপিড টেস্টিং পদ্ধতি ব্যবহারের উপর বেশ জোর দিচ্ছে। চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশিরভাগ দেশেই র্যাপিড টেস্টিং পদ্ধতি অনুসরণ করছে। নাহিদ জিয়ানের ডেস্ক রিপোর্ট। মহামারী ঠেকাতে দেশে দেশে লকডাউনের পাশাপাশি নাগরিকদের করোনা পরীক্ষার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে, কারণ পরীক্ষা যত বেশি হবে তত বেশি সংক্রমণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আর আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি সুস্থদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা সম্ভব হবে। এক্ষেত্রে র্যাপিড টেস্টিং বা দ্রুত পরীক্ষা পদ্ধতি অনুসরণ করছে অনেকে, কারণ বেশিরভাগ দেশেই অত্যন্ত দ্রুততার সঙ্গে ভাইরাসের সংক্রমণ ঘটেছে। সেক্ষেত্রে নির্ধারিত হাসপাতাল বা প্যাথোলজিতে মানুষের ভিড় সামলানো মুশকিল হয়ে ওঠে। আর এ কারণে দ্রুততার সঙ্গে ফলাফল নিশ্চিত করা ও বেশি পরিমাণে মানুষকে পরীক্ষার আওতায় আনার জন্য র্যাপিড টেস্টিং কার্যকরী বলছেন সংশ্লিষ্টরা। এ কারণে বিভিন্ন দেশেই র্যাপিড টেস্টিং এর উপর জোর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে নিউ ইয়র্কের 5000 ফার্মেসিতে পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ফ্রান্সেও আগামী মাসে লকডাউন তুলে দেওয়ার আগেই অন্তত 10 লাখ মানুষকে টেস্টিং এর আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সহ দক্ষিণ এশিয়ার বিপুল পরিমাণ জনগণকে পরীক্ষার আওতায় আনতে বিদেশ থেকে প্রচুর পরিমাণে র্যাপিড টেস্টিং কিট আমদানি শুরু হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও সামাজিক দূরত্ব বজায় বা ঘরে থাকার নির্দেশনা মানছেন না অনেকেই।
রাজধানীর বেশিরভাগ অলিগলি লকডাউন থাকলেও প্রধান সড়কে চলাচল বেড়েছে পরিবহন। বাসে বসে নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সচেতনতা বৃদ্ধির সাথে সাথে সড়ক জীবাণুমুক্ত করার কাজও করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাইবুল ইসলাম হাবিব। একদিকে লম্বা হচ্ছে কোভিড-19 আক্রান্তের সংখ্যা, অন্যদিকে কয়েকদিনের তুলনায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে জনসচেতনতার কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। আমরা বাজার, লালবাগ এলাকার বাজারগুলোতে কিছু কাজ করেছি। কিছু বাজারের লেআউটটা আমরা নির্ধারণ করে দিয়েছি, যে লেআউটে এন্ট্রি এবং এক্সিট ভিন্ন হবে, এবং কিছু কিছু বাজার আমরা শিফট করে অন্য জায়গায় নিয়ে গেছি যেখানে স্পেস বেশি এবং জনগণের মাঝে ডিস্টেন্স থাকে। এই কাজগুলো আমরা করে কিছুটা সফলতা পেয়েছি। একই সাথে মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোস্ট। তারা জানান, দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো এবং গার্মেন্টস খোলার সিদ্ধান্তের কারণে সড়কে চাপ কিছুটা বেড়েছে। আমরা মূলত মানুষ যেন অযথা ঘর থেকে বেরোয় না আসে, অর্থাৎ তারা স্টে হোম, যে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত বাসায় থাকার যেন থাকে, এই যে বিষয়টাকে আমরা এনশিওর করার জন্য প্রায় সময়ই আমরা তল্লাশি চৌকি স্থাপন করি। সড়কে জীবাণুনাশক ছিটানো অব্যাহত রেখেছে নৌবাহিনীর সদস্যরা। হাতির ঝিল এবং তার সংলগ্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো, এটা আমরা আজকে সকাল 10টা থেকে শুরু করেছি। ইনশাল্লাহ এর ক্রমবর্ধন হিসেবে আমরা পরবর্তীতে উত্তর দিকে আরও আমাদের এই বিস্তৃতি করব। করোনার প্রভাব না কমা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনে যেসব এলাকায় করোনা সংক্রমণ নেই সেসব এলাকায় আগামী শুক্রবার থেকে সব মসজিদ মুসল্লিদের স্বাভাবিক প্রবেশের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। তো রমজান মাস আমরা সকলে রোজা রাখি, সেই হিসাবে আগামী শুক্রবার থেকে যারা যেসব ওয়ার্ডে কোনো করোনা ভাইরাস নাই সেই সব এলাকায় মসজিদ ভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবে, এবং তারাবির নামাজ সহ যারা যারা পড়তে ইচ্ছুক তারা যেন তাদের মহল্লায়, বিশেষ করে যেই ওয়ার্ডে কোনো করোনা রোগী বা করোনা ভাইরাস নাই সেই সব ওয়ার্ডে বা সেই এলাকায় মসজিদ ভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবে, সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। অনুমতি না পেয়ে আজ থেকে হোটেল ও রেস্তোরাঁগুলো ইফতারের সামগ্রী বিক্রি শুরু করেছে। তবে প্রথম দিনে খুব বেশি সংখ্যক খোলেনিও। অনেকে খুললেও পরিষ্কার পরিচ্ছন্নতায় সময় কাটিয়েছেন। রাজধানীর পুরান ঢাকার চিরচেনা চকবাজার একেবারে অচেনা, কারণ খোলা বাজার ও ফুটপাতে ইফতার বিক্রি নিষেধ। ধানমন্ডির স্টার রেস্টুরেন্টে গিয়ে দেখা যায় কিছুটা ভিন্ন চিত্র। সেখানে ক্রেতাদের ভিড় দেখা যায়। ক্রেতাদের কেউ কেউ বলছেন লকডাউনের কারণে তারা কম বের হচ্ছেন। বিক্রেতারা বলছেন ঘর থেকে মানুষ বের হচ্ছেন না, এজন্য বিক্রিও কম। করোনার কারণে বৈশাখের বেচা কেনা হয়নি। ঈদকে ঘিরে বিনিয়োগ হয়েছে 20,000 কোটি টাকা। এই অবস্থায় মার্কেট ও দোকান না খুললে বড় ঝুঁকির মধ্যে পড়বে সারা দেশের দোকান মালিক ও কর্মচারীরা। এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের প্রায় 5 থেকে 7,000 কোটি টাকা আমাদের বিনষ্ট হয়েছে। আমাদের রমজান মাসকে কেন্দ্র করে আমরা প্রায় 20 থেকে 22,000 কোটি টাকা বিনিয়োগ করেছি, সেটাও নষ্ট হওয়ার পথে। এই মুহূর্তে আসলে আমাদের নগদ টাকা প্রয়োজন। আমরা সরকারের স্বাস্থ্যনীতি মেনে আমরা মার্কেট এবং দোকানসমূহ খুলতে চাই। রাজধানীতে কারখানা খোলার খবরে আজও ঢাকামুখী হয়েছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। এই পরিস্থিতিতে পোশাক মালিকদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শ্রমিকদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। আর ঢাকায় অবস্থানরত শ্রমিক দিয়ে কারখানা চালানোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। মঙ্গলবারের হিসেবে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশে। এমন পরিস্থিতিতে ঢাকায় কারখানা খোলা রাখার সিদ্ধান্ত পোশাক খাত সংশ্লিষ্টদের। এমন খবরে গেল কয়েকদিন ধরে ঢাকামুখী হাজার হাজার মানুষ। মঙ্গলবার ট্রাক, ছোট ছোট পরিবহন কিংবা পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করতে দেখা যায় অসংখ্য শ্রমজীবী মানুষকে।
বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়ে খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে পোশাক মালিকরা শ্রমিকদের সুরক্ষায় দেন নানা প্রতিশ্রুতি। বাস্তবতা হলো অনেকে চলে আসছে, সেগুলোকে আমরা ডিসকারেজ করার চেষ্টা করছি। যদি কোনো সুপারভাইজার বা কেউ যদি এই ধরনের করে, তাদেরকেও আমরা অনুরোধ করবো এই কাজটি থেকে বিরত থাকেন। বৈঠকে ঢাকা ও আশেপাশের এলাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা চালানোর নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাইরের থেকে কোনো শ্রমিক আসবে না, ঢাকায় যে সমস্ত শ্রমিক অবস্থান করছে তাদের দিয়েই তারা এই কারখানাগুলি ওপেন করবেন এবং সেইভাবেই তারা ওপেন করেছেন। এই ওপেন করতে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কি অসুবিধা হতে পারে সেই নিয়েই আজকে আমরা বসছিলাম। স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখার পরামর্শ দেন আসাদুজ্জামান খান কামাল। শ্রমিকদের যদি অনাহত ঢাকায় আসার। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনাভাইরাসের প্রভাবে এপ্রিল মাসে যারা কাজে যোগ দেননি সেসব শ্রমিকদের বেতনের 60% পরিশোধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদের আগে নতুন করে কোনো শ্রমিক নেওয়া কিংবা ছাঁটাই করা হবে না। আর যেসব কারখানায় কিছুদিন কাজ হয়েছে সেসব কারখানার শ্রমিকরা এই কর্মদিবসগুলোর পুরো অর্থ পাবেন। মঙ্গলবার শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভায় মালিকদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকে পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। টানা 3 সপ্তাহ পর কাজে যোগ দিয়ে খুশি পোশাক শ্রমিকরা। বড় কারখানাগুলোর পক্ষ থেকে নেওয়া ব্যবস্থাতেও সন্তুষ্ট তারা। কারখানা কর্তৃপক্ষ বলছে শ্রমিকদের নিরাপত্তাতেই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। কেউ ভাইরাসে আক্রান্ত হলে তার জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থাও রেখেছে অনেক কারখানা। বিশেষজ্ঞরা বলছেন শতভাগ কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে সাথে নিয়ে সুলতান আহমেদের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পোশাক খাত। মোট রপ্তানি আয়ের 85% আসে এ খাত থেকে। সেই পোশাক খাতে টানা 4 সপ্তাহের ছুটিতে থাকা শ্রমিকদের মনে তৈরি হয়েছিল নানা অনিশ্চয়তা। শঙ্কা ছিল চাকরি হারানো নিয়েও। তবে হঠাৎ করে এই কারখানা খুলে দেওয়ার ঘোষণায় জীবিকার তাগিদে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সাভার গাজীপুর এলাকার বড় কারখানাগুলোয় দেখা যায় নিরাপদ দূরত্ব আর অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই শ্রমিকদের ঢোকানো হচ্ছে তাদের কর্মস্থলে। এতে অনেকটা স্বস্তিতেই কাজ করছেন শ্রমিকরা। নানান বিনানের জীবাণুনাশক ওষুধ দিয়ে আমাদের এখানে কাজ করানো হয়। একটু তো আতঙ্ক থাকে, তারপরে আমরা সেফে চলার চেষ্টা করি। ফ্লোরে আমাদের স্যারেরা 3 ফিট করে দূরত্ব রেখেছে। কাজ না থাকলে তো সবসময় সমস্যাই সৃষ্টি হয়। কোনো শ্রমিক আক্রান্ত হলে তার প্রভাব পড়বে পুরো কারখানায়। এজন্য শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি নেই কর্তৃপক্ষের। যাদের নর্মাল টেম্পারেচার তারাই ফ্যাক্টরিতে ঢুকবে, যারা টেম্পারেচার যদি হাই দেখা যায় তাহলে তাদেরকে ছুটি দিয়ে দেবে। কিছু বায়ার এমার্জেন্সি কাজ চাচ্ছে এবং তাদের শিপমেন্ট তারা নিয়ে নিচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি খোলা রেখে তাদের কাজগুলো আমাদেরকে করে দিতে হচ্ছে। তবে তড়িঘড়ি করে কারখানা খুলে দেয় ক্রেতাদের কাছে ভুল বার্তা যেতে পারে বলে শঙ্কা এই বিশ্লেষকের। তার মতে প্রতিযোগিতায় টিকতে হলে স্বাস্থ্যবিধি মেনেই চালাতে হবে কারখানা। যে চিত্রটা তাদের কাছে ব্যান্ডসগুলোর কাছে গেল, পশ্চিমা লেবার ইউনিয়নগুলোর কাছে গেল, আইএলওর কাছে গেল, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতির মাধ্যমে তাদের ইন্ডাস্ট্রিগুলো খুলছে। একটা বা দুটো ফার্ম করলে হবে না এবং এটা তো কোনো ইচ্ছা প্রণোদিত ভাবে করলে হবে না। এটা ম্যান্ডেটরি হতে হবে, এটা আইনের মাধ্যমে হতে হবে। সরকারকে এই বিষয়ে বিধিমালা প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করতে হবে। জোন অনুযায়ী শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম চালু করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। কোনো শ্রমিক আক্রান্ত হলে তার বিষয়ে জরুরি ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হয়েছে ডাক্তার ও নার্স। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার ক্ষেত্রে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করলেও করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। মঙ্গলবার আইএলওর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা থেকে এক বিবৃতিতে এ সতর্ক বার্তা জারি করে সংস্থাটি। দেশে দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার প্রক্রিয়া শঙ্কিত এই বার্তা দেয় আইএলও। বাংলাদেশের শর্ত সাপেক্ষে 500-র উপর গার্মেন্টস কারখানা খুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কর্মীদের ঝুঁকি কমানোর জন্য কর্মীদের ঝুঁকি মূল্যায়ন এবং কর্মস্থলে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে বলেছে সংস্থাটি। এই ধরনের নিয়ন্ত্রণ ছাড়া দেশগুলো ভাইরাসের দ্বিতীয় দফার ঢেউয়ে ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা।
বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও এ খাতে শ্রমিকদের সহায়তার জন্য ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাককে চিঠি লিখেছেন দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। চিঠিতে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করেন। এখন পর্যন্ত বাতিল হওয়া $370 কোটি ক্রয়াদেশ $300 কোটি ব্রিটিশ খুচরা বিক্রেতা কোম্পানিগুলো করেছে বলেও উদ্বেগ জানান রুশনারা আলী। সংবাদ এবার নিচ্ছে বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। করোনাকে পুঁজি করে যারা বিভেদের রাজনীতি করছে তাদের জন্য এটি আরও মারাত্মক হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনলাইনে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারক করছেন। এই সময় আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন। এ লড়াই আমাদের সকলের বাঁচা মরার লড়াই। এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। একজন জনপ্রতিনিধির কাঁচা ধান কাটার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে টাঙ্গাইলের ভুয়াপুরে একজন এমপি মাঠে নেমে ধান কাটছেন। ভুয়াপুরে মাননীয় জাতীয় সংসদ সদস্য ছোটমণির ভাই ধান কাটতেছে এবং সাথে আছেন সাইফুল ইসলাম তালুকদার, সুরজ মামা, আমাদের টগর ভাই যুবলীগ নেতা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। করোনা মহামারী মাথায় নিয়ে সম্প্রতি বেশ কিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে বানিয়াচংয়ে ফিরেছেন। তাদের কোয়ারেন্টিনে নিশ্চিত এবং আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখা সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে পুলিশ। কিন্তু বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব কাজে অনীহা প্রকাশ করেন। এ কারণে তাকে পুলিশ সদর দপ্তরের আদেশে ক্লোজ করা হয়েছে। এবার হেক্সা ল্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। করোনা সংকটে আর্ত মানবতার সেবায় আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের সেই কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। নারায়ণগঞ্জের ব্যবসায়ী খোকন শাহর মরদেহ যখন সিঁড়িতে পড়েছিল, কেউ যখন ছিল না সৎকারের, তখন আবারও সব দায়িত্ব নেন খোরশেদ। পরিবারের অনুমতি নিয়েই খোকন শাহর মুখাগ্নির কাজটিও করেন খোরশেদ। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। খোকন সাহা নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অসুস্থ হয়ে পড়েছিল সিঁড়িতে। করোনা সংকটের অমানবিক পৃথিবীতে কেউ এগিয়ে আসেনি। তারপর সেখানেই পড়েছিল তার মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জের সেই কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার সঙ্গীরা। অসহায় পরিবার তখন কান্নায় ভেঙে পড়া। স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহ সিঁড়ি থেকে নামানো হয়, নিয়ে যাওয়া হয় শ্মশানে। সেখানেও ছিল না খোকন সাহার কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু। পরিবারের অনুমতি সাপেক্ষে তার মুখাগ্নি করার দায়িত্ব পড়ে খোরশেদের ওপর। উনি 3 তলা এবং 4 তলার মাঝামাঝি সিঁড়িতে তার মৃতদেহটি পড়েছিল এবং আমরা তার পরিবারের কাছে যাই এবং পরিবার অনুরোধ করে আমাদের সৎকার করার জন্য। আমরা তাদের জানাই যে আমরা মুসলিম ধর্মের অনুসারী। তখন তারা বলে যে তাদের তাতে কোনো আপত্তি নেই, কারণ এখন যেই মানবিক বিপর্যয়, যেই মানবিক সংকট সৃষ্টি হয়েছে, সেখানে আমরা প্রত্যেকের কাছে প্রত্যাশা করি দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো। এই চিন্তা থেকেই আমরা এই দাহ কাজটি সম্পূর্ণ করি। করোনা সংকট শুরু হবার পর থেকেই আর্তমানবতার সেবায় নিয়োজিত নারায়ণগঞ্জের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ। কখনো তাকে দেখা গেছে স্বজনহীন লাশের সৎকারে, আবার কখনো নিজেই গাড়ি চালিয়ে পরিষ্কার করছেন রাস্তা।
বিশ্লেষকরা বলছেন, জনগণের পাশে থেকে খোরশেদ জনপ্রতিনিধির সত্যিকার কর্তব্য পালন করছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। প্রয়োজনীয় কাজে সীমিত আকারে বাইরে যান, অপ্রয়োজনে নয়। করোনা লকডাউনে এই নীতি বাস্তবায়ন করছেন আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ চেষ্টা চলছে জীবন ও জীবিকার ভারসাম্য রাখতে। তবে অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার প্রবণতা চোখে পড়েছে নগরীর চেকপোস্টগুলোতে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের আরেকটি প্রতিবেদনে। জীবন গতি হারিয়েছে, মানুষ ভুলেছে উৎসব। অঘোষিত লকডাউনে জনশূন্য পথ ঘাট জনপদ। তারপরও কিছু মানুষকে দায়িত্ব পালন করতে হয়, যাদের কাঁধে করোনাকালীন সময়ে অন্যান্য কাজের পাশাপাশি নগরীর চেকপোস্টগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব। দেখা যায় অনেকে প্রয়োজনে রাস্তায়, আবার অনেকে অপ্রয়োজনে। নিরুপায় আমার ঘরে 6-7 জন খাওয়াই ম্যাডাম। সমস্যা তো ঠিক না, সমস্যার কারণে তো আমরা আর কতদিন পয়সা থাকা যায়। ঠিক আছে, আমাদের ভালোর জন্যই করছে, কিন্তু আমাদের তো পেট আছে, আমরা তো খাওয়া লাগবো না। আমাদের তো কেউ দিতেছে, কিছু দিতেছে না। আমাদের কর্ম আমাদেরই করতে হয়। লকডাউনের ভিতরে মরার ভয় কি তাই বলে খাবো না? নগরীতে এখন চেকপোস্টের সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, মানুষকে মানাতে আরও বেশি বেগ পেতে হচ্ছে। আমরা ফিল্ডে থেকে যতটুকু পারছি চেষ্টা করতেছি মানুষকে মোটিভেট করার জন্য, মানুষ যেন এই লকডাউনটা মানে। আর যারা অপ্রয়োজনে রাস্তাঘাটে ঘুরছে বা অপ্রয়োজনে বের হচ্ছে, তারা আমরা ব্যাক করে দিচ্ছি। জনগণ তো সবাই সচেতন না, সচেতন যারা তারা সাধুবাদ জানায়, আর যারা সচেতন না তারা তো এটারে অন্য কিছু মনে করে, খারাপ দিকে নেয় বা কথা শুনতেছে না, মন থেকে মানছে না। মন থেকে মানে 20%, বাকি সবাই তো এদেশে কি সব সচেতন নাকি? সচেতন হলে মানতো। ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় করেই অঘোষিত লকডাউন পলিসি বাস্তবায়ন করা হচ্ছে। এখানে একটি সহযোগিতামূলক পরিবেশ দরকার, কারণ এখানে সবাই সমান ঝুঁকিতে আছে। মানে এইরকম একটি ভাব, সবাই স্মার্টনেস মনে করছে। আমি তখনই স্মার্ট যখন আমি পুলিশকে, সেনাবাহিনীকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে ফাঁকি দিতে পারবো। কিন্তু দ্যাট ইজ নট স্মার্টনেস, এটা বুঝতে হবে আমাকে। আমি কিন্তু পুলিশকে ফাঁকি দেওয়া আমার উদ্দেশ্য না, আমার কি টোটাল উদ্দেশ্য হচ্ছে গিয়া আমি করোনাকে ফাঁকি দিতে চাই। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের অর্থনৈতিক জীবনে গতি আনতে কিছুটা শিথিল হচ্ছে লকডাউন। তাদের পরামর্শ, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সামাজিক সতর্কতায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। পর্যাপ্ত বাজেট না থাকায় দেশের শত শত সরকারি চিকিৎসক বেতন পাচ্ছেন না। উপজেলা পর্যায়ের চিকিৎসকদের 1 থেকে 5 মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে। নিউজ 24-এর কাছে এমন 600 সরকারি চিকিৎসকের তালিকা রয়েছে। তবে স্বাস্থ্য ক্যাডারের একটি সংগঠন বলছে এই সংখ্যা 2000-এর বেশি। বিস্তারিত আরও হাসান পারভেজের প্রতিবেদনে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি থেকে যুদ্ধ করছেন চিকিৎসকেরা। তবে সরকারি চিকিৎসকদের একটা অংশ পাচ্ছে না বেতন ভাতা। বেতন বকেয়া রয়েছে এমন প্রায় 600 সরকারি চিকিৎসকের তালিকা নিউজ 24-এর কাছে রয়েছে। তালিকায় দেখা যায়, গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া 39তম BCS এর চিকিৎসকদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি। জয়েন করার পর থেকেই মানে 8 ডিসেম্বর 2019 থেকে আমি এখন পর্যন্ত প্রায় 5 মাস আমি কোনো বেতন ভাতাদি পাইনি। আমি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে এখন আমার পোস্টিং প্লেসে আমি পালন করতেছি এবং আমি পালন করে যাব। এটা খুবই কষ্টের যে আমি আমার ফ্যামিলি নিয়ে এখন টোটালি আমি লোন করে চলতেছি এবং এটা আমি কতদিন চলবো সেটাও আমি বুঝতেছি না। 25তম BCS এর একজন আছেন, তিনি মার্চ মাসে এবং রানিং মাসে বেতন পাচ্ছেন না। 27তম BCS এর যিনি আছেন, উনিও 3 মাসের বেতন পাচ্ছেন না। আমার হচ্ছে গত 3 মাস আর কি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে বেতন হয়নি। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন হয় IBS নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। চিকিৎসকরা বলছেন, বেতন বিল জমা দিতে গেলে ওই সফটওয়্যারে অপর্যাপ্ত বরাদ্দ লেখা আসছে। আমি এবং আমার অধীনস্থ যে মেডিকেল অফিসাররা আছেন, প্রায় আপনার 9 জন, আসলে আমরা কেউ গত 3 মাস ধরে আমরা আসলে স্যালারি ড্র করতে পারতেছি না। প্রায় 2000-এর মতো ডাক্তার পাইনি। এরা যদি স্যালারি না পায়, বেতন ছাড়া কি যুদ্ধ করবে? খালি পেটে যুদ্ধ করবে? আর এই সময় কি কারো কাছে কি ধার পাওয়া যায়? স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রুতই সমাধান হবে বকেয়া বেতন। তবে কবে নাগাদ সমাধান হবে তা বলতে পারেননি। ডিজি হেলথ আমাদের কোনোদিন বলেনি যে তাদের কাছে কিছু অভিযোগ আছে যে কেউ কেউ বেতন পাচ্ছে না। এখন এক খাতের টাকা অন্য খাতে কিছুটা গেল কিনা, যেমন বেতন ভাতা সব কিছুর জন্য নির্ধারিত খাত থাকে, কিন্তু তো
কোনো একটা সমস্যা ইন্টারনালে হয়তো হয়েছে, যেহেতু অভিযোগটা আমরা এখন পাওয়া শুরু করেছি। তো হোয়াট এভার ইজ দ্য কেস, আমরা খুব দ্রুতই সেটা সলিউশন করে দেবো আশা করি। বেতনের মতো ন্যায্য পাওনা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা মোকাবেলায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন দেশে প্রথম অস্থায়ী হাসপাতালের 90% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। আর স্বাস্থ্য সচিব বলেন, দেশে করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে বৃহৎ স্বার্থে কাজে লাগানো সম্ভব এই অস্থায়ী হাসপাতালকে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। সামনের দিনগুলোতে করোনা ভাইরাসে আক্রান্তদের বৃহৎ আকারে সেবা প্রদানে প্রস্তুত হচ্ছে দেশের প্রথম অস্থায়ী হাসপাতাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা আইসোলেশন সেন্টার। ট্রেড সেন্টার ও কনভেনশন হল মিলে এরই মধ্যে স্থাপন করা হয়ে গেছে প্রায় 2000 বেড ও অন্যান্য সরঞ্জাম। বুধবার সকালে আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে 12 এপ্রিল শুরু হওয়া এই অস্থায়ী হাসপাতালের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব। প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে করোনা চিকিৎসায় এই অস্থায়ী আইসোলেশন সেন্টার বড় ভূমিকা রাখবে বলে জানান তিনি। এখানে আমরা অনেকগুলা রোগীকে রাখতে পারবো এবং প্রস্তুতি প্রায় শেষ, যে এখানে বেড, তাদের অন্যান্য ফ্যাসিলিটি, এমনকি অক্সিজেনের ব্যবস্থা সবকিছু খুব একটা বড় লেআউট করে তারা করেছে। এই মাসের শেষেই আমরা আশা করছি এটাকে ফাংশনাল করতে পারবো। চিকিৎসক ও নার্সদের কক্ষ, পর্যবেক্ষণ ডেস্ক, হেল্প ডেস্ক সহ সবকিছুই বসানো হয়েছে পরিকল্পিতভাবে। সংযোগ স্থাপনের পথে অক্সিজেন ও ভেন্টিলেশনগুলো। আমরা অ্যারাউন্ড 90% কাজ শেষ হয়ে গেছে, জাস্ট এখন ফিনিশিং কাজ চলছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকেই পরিকল্পনা করা হচ্ছে কোথায় আসলে অক্সিজেন বা ভেন্টিলেশন এই বিষয়গুলো। এখনও এটা পরিকল্পনার মধ্যে আছে, আমরাও প্রস্তুত যেরকম যদি পরিকল্পনা থাকে আমরা দ্রুত এটা সম্পন্ন করে ফেলব। আইসিসিবিতে করোনা চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনায় 2013 শয্যার হাসপাতাল ও 71 শয্যার আইসিইউ স্থাপনের কাজ শেষ হওয়া মাত্রই চিকিৎসার জন্য এটি খুলে দেওয়া হবে বলে জানান তারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 6000। তবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি নীতিমালায় মৃত্যুর সংখ্যা এখনও 100 ছাড়ায়নি। মালয়েশিয়ায় সংক্রমণ ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে সবশেষ তথ্য আমাদের জানিয়েছেন সহকর্মী সাদাত হোসেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে মালয়েশিয়া সুস্থ 4000 ছাড়ালো। গত 24 ঘন্টা মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছে 31 জন। এই নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 5851 জন। নতুন করে 75 জন সুস্থ হয়েছে। সর্বমোট সুস্থ হয়েছে 4032 জন। একজন মৃত্যুবরণ সহ মালয়েশিয়ায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 100-তে। গত এক মাস বন্ধ থাকার পর নির্দিষ্ট কিছু শিল্প প্রতিষ্ঠান খোলার অনুমতি মিলল। দেশটির আন্তর্জাতিক বাণিজ্যিক শিল্পমন্ত্রী দাতুক সেরি আজমির বুধবার এই ঘোষণাটি দেয়। তবে এটি মালয়েশিয়ার চলমান যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার, এটি চলমান থাকবে এবং এটি নির্দিষ্ট সরকার দেওয়া যেই বিধি নির্দেশনাগুলো আছে এগুলো মেনেই এদের। তবে এই ক্ষেত্রে সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার এখনো অনুমতি হয়নি। তবে চলমান যেই মুভমেন্ট কন্ট্রোল অর্ডার, এটি পরবর্তীতে ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী 12 মে পর্যন্ত চলবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর নির্দিষ্ট কিছু শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার খবরে স্বস্তি ফিরে এসেছে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে। তবে মালয়েশিয়া থাকা সকল প্রবাসীরা মালয়েশিয়া সরকারের দেওয়া যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার MCO, এটি মেনে চলতে হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমতে থাকায় এটি অব্যাহত থাকলে খুব শীঘ্রই প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ কর্মস্থানে যোগদান করতে পারবে। এই ছিল মালয়েশিয়া। মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দেশটিতে মাত্র 700 মানুষের করোনা সংক্রমণ ধরা পড়েছে। প্রাণহানি ঘটেছে 24 জনের। দেশটির করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী বাবু সাহা। লেবানন আজকে করোনা ভাইরাসের যে সর্বশেষ আপডেট সেটি হলো যে এখানে নতুন করে 7 জন আক্রান্ত হয়েছে এবং সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 717 জনে। তাছাড়া ইতিমধ্যে 24 জন মৃত্যুবরণ করেছে এবং 145 জন তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কম থাকলেও কিন্তু এই সপ্তাহে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তাছাড়া দেশটিতে চলমান লকডাউন 1 মাসেরও বেশি সময় ধরে এখানে চলছে এবং এই লকডাউনের কবলে পড়ে এদেশের সীমিত আয়ের নাগরিকরা সহ প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত। তাছাড়া
দেশটিতে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির কারণে বর্তমানে এদেশের নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা করুণ অবস্থার মধ্যে তারা এখন কিন্তু দিন যাপন করছে, কারণ প্রত্যেকটি জিনিসপত্রের মূল্য কয়েক গুণে বেড়ে গিয়েছে। তাছাড়া বর্তমানে রমজানকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু রমজানের সাথে সম্পৃক্ত যেসব দ্রব্যপণ্য আছে সেগুলি কিনতে কিন্তু হিমশিম খাচ্ছে। তাছাড়া এদিকে বর্তমানে প্রবাসীরা অর্থ সংকট এবং খাদ্য সংকটে ভুগল। বৈরুত দূতাবাস কিন্তু বাংলাদেশ সরকারের অর্থায়নে তারা লেবাননের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই কিন্তু তাদের ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে, তবে সেটি চাহিদার তুলনায় বর্তমানে খুবই কম। তাই এ সকল প্রবাসী বাংলাদেশিরা তারা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তাদেরকে আরও ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়। তাছাড়া বর্তমানে লেবাননের রাজনৈতিক অস্থিরতা এবং ডলার সংকটের কারণে কিন্তু বৈরুতসহ লেবাননের বিভিন্ন প্রান্তে গত 2 দিন ধরে এখানে বিক্ষোভ চলছে এবং গতকাল রাতে পুলিশের গুলিতে একজন মারা গিয়েছে এবং 20 জন আহত হয়েছে। একদিকে ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে করোনা ভাইরাসের প্রকোপ, সব মিলিয়ে বলা যায় যে বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা এখানে খুবই নাজুক অবস্থার মধ্যে দিয়ে তারা দিন যাপন করছে। করোনা ভাইরাস সংক্রমণ 1400 ছাড়িয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়ায়। সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত স্লোভেনিয়াতে প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন 1402 জন। পাশাপাশি এক প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে গত 24 ঘন্টার ব্যবধানে স্লোভেনিয়াতে আরও 2 জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে স্লোভেনিয়াতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে মৃতের সংখ্যা দাঁড়ালো 83 জনে এবং এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 229 জন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে করোনা ভাইরাসের চিকিৎসায় আমরা যে স্টেম সেল থেরাপির কথা জানতে পারছি সেটার কিন্তু গবেষণায় স্লোভেনিয়া ওয়ান অফ দ্য মোস্ট পায়োনিয়ারিং কান্ট্রি। বিশেষ করে স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের ডিপার্টমেন্ট অফ ভাইরোলজি এবং ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি সমন্বয়ে আয়োজিত এই রিসার্চ প্রকল্প পৃথিবীর অনেক দেশই অনুসরণ করছে, যার পরিপ্রেক্ষিতে সফলতাও আসছে। এই পদ্ধতিতে কোনো একজন ব্যক্তি যিনি সম্প্রতি কোভিড-19 থেকে সুস্থ হয়েছেন তার রক্তের প্লাজমা অন্য এক আক্রান্ত ব্যক্তির শরীরে চিকিৎসা করার মাধ্যমে অনেকখানি সফলতা পাওয়া যায় বলে স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে কাজ করা একদল বিজ্ঞানীরা দাবি করেছেন। এছাড়া আমরা যে স্টিম সেলের কথা আমরা শুনেছি, বিশেষ করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে এই স্টেম সেল এক ধরনের মেমোরি হিসাবে কাজ করে, যা পরবর্তীতে ওই জাতীয় নতুন কোনো রোগের সংক্রমণ দেখলে আক্রান্ত জার্ম কিংবা আক্রান্ত জীবাণুগুলোকে ধ্বংস করার কাজে সহায়তা নেয়। যেহেতু গত কয়েকদিন যাবৎ স্লোভেনিয়াতে করোনা ভাইরাস পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি লাভ করছে, তাই স্লোভেনিয়া সরকারের পক্ষ থেকে কয়েকটি ধাপে এই জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরেণ্য প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বা জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে তার নামাজে জানাজা শেষে দাফনের জন্য নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে সমাহিত করা হয় ক্ষণজন্মা এই ব্যক্তিকে। এর আগে তার জানাজায় উপস্থিত হন তার ছাত্র, সহকর্মী ও শুভানুদ্দায়ীরা। করোনার কারণে আগেই সবাইকে বাসায় থেকে তার জন্য দোয়া চান স্বজনরা। মিষ্টভাষী এই গুণীজনের শেষ বিদায়ে দেশে অপরিণীয় ক্ষতি হলো বলে মনে করেন জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা। বঙ্গবন্ধু সেতু কিংবা পদ্মা সেতু অথবা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে না হয় কর্ণফুলী টানেল, সবখানে পরামর্শক হিসেবে যার নাম আসে তিনি হলেন জাতীয় অধ্যাপক ও প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী, যিনি স্বপ্ন দেখতেন একদিন বিজ্ঞানে নোবেল পাবে একজন বাংলাদেশি। সেই জামিলুর রেজা চৌধুরী ছিলেন একাধারে চিকিৎসক, প্রকৌশলী, তথ্য প্রযুক্তি বিশ্লেষক এবং পরিবেশবিদ। ৭৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য এই মানুষ, কিন্তু বর্ণাঢ্য কর্মজীবন বলছে ইতিহাস তাকে সগৌরবেই বহন করবে। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে যাতে নাগরিকরা যে কোনো সেবা পেতে পারেন। পরিবেশ বান্ধব নগরের স্বপ্ন দেখা মানুষটির জন্ম সিলেটে। দিনটি ছিল 15 নভেম্বর 1943। বাবার চাকরির কারণে দেশ ঘুরে ঘুরে কেটেছে শৈশব। ম্যাট্রিকুলেশন পাশ করেন পুরান ঢাকার সেন্ট গ্রেগরিস থেকে। 1959 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে নাম লেখান আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে, যা আজকের বুয়েট। 1963 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষে সেখানেই শুরু করেন শিক্ষকতা। 2001 সালে বুয়েট পর্ব শেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্যের দায়িত্ব নেন তিনি।
2010 সাল থেকে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে কাজ শুরু করেন তিনি। তিনি আপাতমস্তক একজন শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। শুধু প্রকৌশল খাতে নয়, সকল খাতে মননশীল চিন্তা ভাবনায়, উদ্ভাবনী শক্তিতে দেশ গঠন এবং জাতি গঠন এবং অন্তর্ভুক্তিমূলকতায় সকলের জন্য সমাজ গঠনের বার্তা নিয়ে এসেছিলেন তিনি। তথ্য প্রযুক্তির প্রসারেও ভূমিকা রেখেছেন এই গুণীজন। এ খাতে সরকারের বিভিন্ন পরামর্শক প্যানেলে ডাক পড়েছে তার। 1993 সালে বাংলাদেশের ইমারত বিধি তৈরিরও একজন পুরোধা জামিলুর রেজা চৌধুরী। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন তিনি। দেশের ভৌত অবকাঠামোর প্রতিটি পৃষ্ঠায় লেখা থাকবে বরেণ্য এই মানুষটির নাম। দেশের প্রথম মেগা প্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের প্রধান ছিলেন তিনি। আর এখন পদ্মা সেতুর আন্তর্জাতিক পরামর্শক প্যানেলেরও নেতৃত্বে আছে এই মানুষটির নাম। আমি মনে করি দেশের জন্য একটা বেশ বড় ধরনের ক্ষতি। এরকম জ্ঞানী, অমায়িক এবং অজাতশত্রু একজন ব্যক্তি খুবই বিরল। কাজের স্বীকৃতিও পেয়েছেন দুহাত ভরে। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রেখে 2017 সালে পেয়েছেন 21 পদক। 2018 সালের জুনে আরও 2 শিক্ষকের সঙ্গে তাকেও দেয়া হয় জাতীয় অধ্যাপকের স্বীকৃতি। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ পুত্র শেখ জামালের ৬৭তম জন্মদিন এবং লেফটেন্যান্ট কর্নেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে এতিম শিশুদের মধ্যে খাদ্য ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কয়েকটি মাদ্রাসায় কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্লাবটির সভাপতি সাফওয়ান সোভান তাজভির করোনা মহামারীতে সবাইকে নিজ বাসাবাড়িতে অবস্থান করে নিজের ও পরিবারের সবার স্বাস্থ্যের যত্ন নিতে এবং করোনা ভাইরাসজনিত সংক্রমণ রোধে হাত থেকে দেশ ও জাতির রক্ষায় স্ব স্ব স্থান থেকে বিশেষ দোয়ার আহ্বান জানান। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরছে একটু পরেই। বিরতি পর আবারও স্বাগত নিউজ 24 স্পোর্ট। যুবলীগ চেয়ারম্যানের পক্ষে করোনা দুর্যোগে বিপদগ্রস্ত ছাত্রলীগ নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন ছাত্রলীগ নেতার বাসায় সাব্বির হোসেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর গিফট বক্স পৌঁছে দিয়েছেন। করোনা দুর্যোগে ছাত্রলীগের অনেক নেতাকর্মী কষ্টে দিন কাটাচ্ছেন। করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত এই উপহার দেওয়া অব্যাহত থাকবে বলে জানান সাব্বির হোসেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আদা, রসুন ও পেঁয়াজ সহ নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি আড়তে 11 জনকে 2,20,000 টাকা জরিমানা করেছে র্যাব। আর যাত্রাবাড়ির পেঁয়াজের পাইকারি আড়তে 23,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে র্যাব 3 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে কারওয়ান বাজারে অভিযানে পরিচালনা করা হয়। পেঁয়াজ, রসুন ও বিশেষ করে আদার দাম সরকার কর্তৃক নির্ধারিত রয়েছে, কিন্তু কারওয়ান বাজার ও যাত্রাবাড়ি পাইকারি আড়তে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হয় এসব পণ্য। সরকার প্রতি কেজি আদার পাইকারি দাম নির্ধারণ করেছে 150 টাকা, কিন্তু 200 টাকার বেশি দামে বিক্রি করা হচ্ছে। নির্ধারিত যে দাম আছে সেই দামের থেকে অনেক বেশি দামে, কোনো জায়গায় দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ দামে বিক্রি হচ্ছে এবং যে দামে বিক্রি হচ্ছে এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা ইতিমধ্যেও 3 থেকে 4 জনকে জরিমানা করেছি। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আরেকটা বিষয়, সেটি হচ্ছে টিসিবির যে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় বিক্রয় কার্যক্রমের যে ট্রাক সেল, সেটিও আমরা তদারকি করছি এবং কোনো অনিয়ম পেলে আমরা সেটিও আইনগত যে ব্যবস্থা সেটি নিচ্ছি। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এম.এ. আজাদ সজলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে লিফটের নিচে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা রহস্যজনক দাবি করে ডাক্তার আজাদের স্বজনরা তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। বিষয়টি দুর্ঘটনাও হতে পারে বলে আশঙ্কা করছে মমতা হাসপাতাল কর্তৃপক্ষ। আর পুরো বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। এ ঘটনায় মমতা হাসপাতালের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নাটোরে আত্মসমর্পণকারী 23 চরমপন্থীর প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশ লায়ন্স মিলনায়তনে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্থানীয় সংসদ সদস্য সহ জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা এনএসওআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাভাবিক জীবন ফিরে আসা ও পুনর্বাসনের জন্য আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয় বলে জানান বক্তারা। এবারে খেলার খবর। করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ফুটবল মৌসুম শেষ করতে চায় দেশগুলো। তাই লিগ শুরু হলে লড়াই চলবে ব্যস্ত সূচিতে। ফুটবলারদের এমন ঝুঁকির কথা বিবেচনা করেই আপাতত বদলি খেলোয়াড় 3 থেকে বাড়িয়ে 5 করার প্রস্তাব দিয়েছে ফিফা। বিস্তারিত রিপোর্টে। করোনায় অচল ক্রীড়াঙ্গন, গেল মার্চ থেকে প্রায় সব দেশে স্থগিত মাঠের ফুটবল। তবে দুঃসময়ের মাঝেও আসার দিনক্ষণ গুনছে অনেকেই। ইতালীয় ক্লাবগুলোর ফুটবলাররা ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করতে পারবে আগামী মাসের শুরু থেকে। অন্যদিকে জার্মান ও ইংলিশ ক্লাবগুলো ঝালিয়ে নিচ্ছে নিজেদের। অনুশীলন শুরু করার অনুমতি পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে যে বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হলো মৌসুম শুরু হলে তা গড়াবে ব্যস্ত সূচিতে, যেখানে খেলোয়াড়দের উপর থেকেই যাবে অতিরিক্ত চাপ। কম সময়ে বেশি ম্যাচ খেলার কথা বিবেচনায় এনে ফিফার প্রস্তাব বদলি খেলোয়াড় বাড়ানোর। 3 জনের সংখ্যা 5-এ নিয়ে যেতে চায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব এখন অনুমোদন পেতে হবে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন IFAB'র। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিযোগিতার আয়োজকদের হাতে। এছাড়া অতিরিক্ত সময়ে খেলা গড়ালে আরও 1 জন বাড়তি খেলোয়াড় অর্থাৎ 6 জন বদলি খেলোয়াড় মাঠে নামাতে পারবে দলগুলো, এমনটাই ভাবছে ফিফা। প্রস্তাবিত এই নিয়ম প্রযোজ্য আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ খবর সংবাদ শিরোনামগুলো আরেকবার। করোনা টেস্টে কেবল ভোগান্তি, মৃত্যু পরও হয় না স্বাস্থ্য পরীক্ষা। ল্যাবে ল্যাবে নমুনার স্তূপ, অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশে করোনা আক্রান্তের 9 রেকর্ড, একদিনে শনাক্ত 549। উপসর্গ নিয়ে সাংবাদিক খোকনের মৃত্যু। 3 দেশে 400 বেশি বাংলাদেশে প্রাণহানি। করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত 31 লাখের বেশি, মৃত্যু বেড়ে 2,14,000। যুক্তরাষ্ট্র, চীন সহ দেশে দেশে গুরুত্ব পাচ্ছে র্যাপিড টেস্ট। রাজধানীর সড়কে বাড়ছে যানবাহন, ব্যাহত সরকারি নির্দেশনা। গাজীপুর সিটিতে মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেওয়ার ঘোষণা মেয়রের। ঢাকার শ্রমিক দিয়েই পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত, কাজে যোগ না দিলে বেতন 60 ভাগ। তড়িঘড়ি সিদ্ধান্ত না, সতর্ক বার্তা ILO। করোনা কেড়ে নিচ্ছে মানবিকতা, ভিন্ন দৃষ্টান্ত দেখালেন সেই কাউন্সিলর খোরশেদ। হিন্দু ব্যবসায়ীকে সৎকারে করলেন মুখাগ্নি। এবং করোনায় স্থগিত ফুটবল মৌসুম শেষ করার পরিকল্পনা, ঝুঁকি এড়াতে বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব ফিফার। এই ছিল এখনকার সংবাদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।